এই রাজ্য সরকারের দুর্নীতি আমাদের নিঃশ্বাসের আমরা যে অক্সিজেন নিই যেটা নিয়ে বেঁচে থাকি তাতে বিষ মিশিয়েছে। বারবার ওনারা সওয়াল করছেন দাগিদের মৌলিক অধিকার নিয়ে, কিন্তু বরাবর আমরা দেখছি রাজ্য সরকার দায়ী। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের শিক্ষা আজকে ভুলুণ্ঠিত হয়েছে। এটা বাঙালি হিসেবে পশ্চিমবাংলায় জন্মেছি, এটা আমাদের কাছে ধিক্কার। কেন আমি এই বাংলায় জন্মালাম? এবং আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমি দিনের পর দিন আসছি, দাঁড়িয়েছি, মার খাচ্ছি, লাঠি খাচ্ছি। এটা কবে বুঝবে রাজ্য সরকার? আমরা পাচ্ছি না আর এই যন্ত্রণা নিতে। আপনাকে 15 লাখ টাকা, 14 লাখ টাকা, 12 লাখ টাকা দিতে পারেনি বলে এটা আমরা দেখলাম। দিনের পর দিন যারা চুরি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমার চাকরি বিকাশ 10 বছর আগে পরীক্ষা দিয়েছে, আমার চাকরি রাজ্য সরকার দিয়েছে। রাজ্য সরকারের চুরি। নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। লজ্জার চিত্র দেখাবো। দেখুন, যোগ্য চাকরিহারা শিক্ষকের আর্তনাদ যেভাবে স্টুডিওতে উপস্থিত সবার হৃদয়কে কেড়ে নিল, যেন সবাইকে কাঁদিয়ে দিল। কিন্তু এই তৃণমূলের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা, মন্ত্রী এবং তাদের সমস্ত কর্মীগুলো, তাদের হৃদয়ে এইরকম আর্তনাদ গিয়ে পৌঁছায় না। এদের দুঃখে তাদের চোখে জল আসে না, অথচ এরা কেমন হাত পা ছুঁড়ে এগুলোকে ডিফেন্ড করতে নেমে পড়ে। এটাই সবচাইতে বড় লজ্জার। আপনারা যে প্রথমে চিত্রটা দেখলেন, এদের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এরা বুঝতে পারছে যে কতটা দুর্নীতিগ্রস্ত দলের মধ্যে এরা রয়েছে এবং নিজেরাও আস্তে আস্তে সেই নাগপাশে আবদ্ধ হচ্ছে, কিন্তু তাতেও তাদের কোনো রকম হেলদোল নেই। আজকে শুনুন এই অমিত রঞ্জন ভূঁইয়া যেভাবে বক্তব্য রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে একটু অন্তত সুরাহার ব্যবস্থা করবেন, হয়তো একটু শুভবুদ্ধির উদয় হবে। এই আশা নিয়েই হয়তো এই যোগ্য চাকরিহারা শিক্ষকরা প্রতিদিন তাদের আর্তনাদ, তাদের বিলাপ জনমানসে, জনসমক্ষে দেখাচ্ছেন। শুনুন তার বক্তব্য। দেখুন, আমার পরের বক্তা প্রথম দিন থেকে বলে আসছেন যে সরকার যোগ্যদের পাশে নেই, যাবতীয় দরদ দাগিদের জন্য। এবং যোগ্যদের যদি সত্যি পাশে থাকতেন, তার যুক্তি ছিল তাহলে যখন বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা চেয়েছিল, তাহলে সেই তালিকাটা সরকারের তরফ থেকে জমা দেয়া হতো। অমিত রঞ্জন ভূঁইয়া ভৌত বিজ্ঞানের প্রাক্তন শিক্ষক। প্রতিবার প্রাক্তন শব্দটা বলতে গিয়ে আমার খারাপ লাগে। দক্ষিণ 24 পরগনার একটা স্কুলে অত্যন্ত সম্মানের সঙ্গে পড়াতেন। অমিত রঞ্জন ভূঁইয়ার কাছে যাব। আজ কি বলবেন? শুভ সন্ধ্যা। আমি আজকে আমার কয়েকটি কথা বলবো। তার আগে আমি রবি ঠাকুরের প্রশ্ন কবিতার দুটি লাইন দিয়ে আমি শুরু করছি। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? এই রাজ্য সরকারের দুর্নীতি আমাদের নিঃশ্বাসের আমরা যে অক্সিজেন নিই যেটা নিয়ে বেঁচে থাকি তাতে বিষ মিশিয়েছে। রাজ্য সরকারের দুর্নীতি আমাদের নিঃশ্বাসের আমরা যে অক্সিজেন নিই যেটা নিয়ে বেঁচে থাকি তাতে বিষ মিশিয়েছে। আমরা যে আশ্রয়টাকে, যে জীবিকাটাকে আমাদের জীবন ধারণের অবলম্বন করেছিলাম, সেইটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। এই রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো সে তার নিজের ভুল থেকে শুধরে নেবে, কিন্তু কি বারবার দেখছি সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং আবার পরবর্তীতে হাইকোর্টে বারবার অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে। বারবার ওনারা সওয়াল করছেন অযোগ্যদের, দাগিদের মৌলিক অধিকার নিয়ে, কিন্তু যারা কোনো অন্যায় করলো না, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেল না, যাদের বিরুদ্ধে 17 রকমের কোনো অভিযোগ, র্যাঙ্কজাম, ওএমআর ইস্যু কোনো অভিযোগ পাওয়া গেল না, তাদের মৌলিক অধিকার নিয়ে আমাদের একটা আশা ছিল হয়তো বিচার ব্যবস্থা হবে, সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা একটা জিনিস জানতে চাই, 140 কোটির দেশে আমরা যদি বিচার না পাই, আমরা কোথায় যাব? আপনি কেন আমাদেরকে টেন্টেড বলে দাগাতে পারলেন না? আর কেনই বা আমাদেরকে আনটেন্টেড বলতে পারলেন না? কেন আমাদেরকে বারবার বলে গেলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড? আমাকে বলে যান যে আপনারা এই দুর্নীতি করেছেন, আপনাদের এই অভিযোগ পাওয়া গেছে। 15,403 জন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাদেরকে কেনই শাস্তি দিচ্ছেন? তাদের জীবনকে কেন নরক করছেন? এবং এই বরাবর আমরা দেখছি রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে, তাদের মৌলিক অধিকার নিয়ে ভাবছে, আমাদের অধিকার নিয়ে ভাবছে না। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের শিক্ষা আজকে ভুলুণ্ঠিত হয়েছে। এটা কি বাঙালির লজ্জা নয়? এই লজ্জা রাখবে কোথায় বাঙালি? যে আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে এই এক বুক যন্ত্রণা নিয়ে, রাজ্য সরকার সেটা নিয়ে একবার ভাবছে না। ওনারা বিচার ব্যবস্থা আমাদের শাস্তি দিয়েছেন, এটা শুধু আমাদের শাস্তি নয়, আমাদের পরিবারকেও শাস্তি দিয়েছে। ওনারা তো লিখতে পারতেন যে আপনাদেরকে ফাঁসির শাস্তি দিলাম, এটা এই যন্ত্রণা থেকে সেটা মনে হয় আমাদের জন্য আরও উপযুক্ত হতো। তাই আমি কয়েকটা লাইন বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, যেটা মনে হয় এই সময়ের জন্য উপযুক্ত হবে। যে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কতটা প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোক দীপ্ত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। বাঙালি হিসেবে পশ্চিমবাংলায় জন্মেছি, এটা আমাদের কাছে ধিক্কার। কেন আমি এই বাংলায় জন্মালাম? অন্য কোথাও জন্মালে হয়তো এই পরিস্থিতি অন্যের দোষ নিয়ে, অন্যের পাপের ফল নিয়ে, অন্যের লোভের পরিণতি হিসেবে আমাদেরকে আজকে এই দিন দেখতে হতো না। 10 বছর আগে আমরা চাকরি পরীক্ষা দিয়েছিলাম, 7 বছর যোগ্যতার সঙ্গে চাকরি করছি। স্কুলে বাচ্চারা আমাদেরকে বলে স্যার আপনারা কবে আবার আগের মতো ফিরে আসবেন, ম্যাম আবার কবে আগে ফিরে আসবেন, আপনাদের ক্লাস আপনারা কবে আবার নিয়মিত করবেন। আমরা বুঝতে পারছি না, আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমরা আবার বিদ্যালয়ে ফিরে গিয়ে ওই কালো বোর্ডগুলোতে চক ডাস্টার দিয়ে ওদের জীবন গড়ে তুলি, জীবনের রেখাগুলোকে গড়ে তুলি, আমাদেরকে আবার বিদ্যালয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। হয়তো আমরা বলে উঠতে পারছি না, দিনের পর দিন আসছি, রাস্তায় পড়ে রয়েছি, মার খাচ্ছি, লাঠি খাচ্ছি, মাথা ফাটছে, চোখ হয়েছে। এটা কি আমাদের পাওনা ছিল? এটা কি যোগ্য শিক্ষকদের, বাংলার মেধাবী শিক্ষকদের পাওনা ছিল? এটা কবে বুঝবে রাজ্য সরকার? বারবার ওরা কেন অযোগ্যদের, দাগীদের পাশে তাদের মৌলিক অধিকার নিয়ে ভাবছে, আমাদের মৌলিক অধিকার নিয়ে কবে ভাববে? এই প্রশ্ন আমরা বারবার করে যাচ্ছি। যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছে, বিবেকানন্দ জন্মেছে, বিদ্যাসাগর জন্মেছে, বাংলার শিক্ষা সংস্কৃতির এই অবমূল্যায়ন, অধঃপতন আর দেখা যাচ্ছে না। আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমরা পাচ্ছি না আর এই যন্ত্রণা নিতে। বারবার আমরা সুপ্রিম কোর্টে দেখছি, হাইকোর্টে দেখছি, সব জায়গায় আপনারা ওই দাগি যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যাদের নামে ব্যাংক জাম্পের অভিযোগ আছে, যাদের নামে ওএমআর ইস্যু আছে, তাদের নিয়ে ভাবছেন, আমাদের নিয়ে ভাবছেন না। কেন? আমরা 240 টাকা দিয়ে ফর্ম বলেছিলাম বলে? আমরা আপনাকে 15 লাখ টাকা, 14 লাখ টাকা, 12 লাখ টাকা দিতে পারিনি বলে? এটা আমাদের অপরাধ। বাংলার সেই মেধাবী ছেলেরা কোথায় যাবে? তারা তো এই সরকারি চাকরিগুলো পাখির চোখ করে, তারা কোথায় যাবে? প্রশ্ন করুন। একটা জিনিস বলবেন, রাজনীতি কোনো রাজনীতি নয়। জীবন যখন আপনার পেটে লাথ পড়বে, তখন সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ আপনার পেটের দায়িত্ব নেবে না, আপনার পরিবারের দায়িত্ব নেবেন। আপনি যে জীবিকাটা অর্জন করেছিলেন, যে সম্মানের চাকরিটা অর্জন করেছিলেন নিজের যোগ্যতায়, আজকে সেটাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আপনার সারা জীবনের সততা, সেই সততাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। এবং বিচার ব্যবস্থার কাছে আমাদের আশা ছিল, করজোড়ে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে বিচার দিন, আমাদেরকে বিদ্যালয়ে ফেরান। ওই উপাধি নিয়ে আমরা বাকি জীবনটা আমরা বাঁচতে চাই না। ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। অমিতের এই সত্যি কথা বলতে এই ভেজা চোখের জলের উত্তর আমার কাছেও নেই। একেবারে পরিষ্কার যে প্রশ্নটা, হ্যাঁ নিঃসন্দেহে চাকরি চলে যাওয়া, আর্থিক প্রশ্ন তো আছেই, কিন্তু যেভাবে একেবারে মানে সত্যি সত্যি সমাজে তারা টেন্টেড হয়ে যাচ্ছেন, যে সমাজে চাকরি হারা হিসেবে কার্যত কোনো অপরাধ ছাড়া দাগিয়ে দেয়া হচ্ছে, সেখানে নৈতিকতার প্রশ্ন তো অবশ্যই আসবে। নীতিগতভাবে কোনো ভুল না করে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে মেধার জোরে যে এতজন চাকরিকে করছিলেন, তাদের জবাব কে দেবে? আমি বলছি এর জবাব প্রত্যেককে দিতে হবে। ঠিক এইখান থেকে যে দীর্ঘ যাত্রাটার মধ্যে দিয়ে অমিত রঞ্জনদের যেতে হলো, আমার মনে আছে গত 2বার উনি স্টুডিওতে এসেছিলেন পুলিশের মার খেয়ে।